CN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। সংকটজনক পরিস্থিতিতে কালাইন, বৃষ্টি থামলেই শুরু হচ্ছে ২৮ কোটির সড়ক সংস্কারের কাজ, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। স্বচ্ছতা বাড়াতে কেন্দ্রীয় সরকার ভোজ্য তেলের প্যাকেটের আদর্শ আকার চালু করল। ১.৫ বছরে লড়াই করে সারা শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনে। ৩ অবুঝ সন্তানকে নিয়ে অথৈ সাগরে স্বামী নৃপেন্দ্র, স্ত্রী অনিমা পরপুরুষের হাত ধরে পালিয়ে ব্যস্ত ইনস্টাগ্রামের অবৈধ রিলে। পঞ্চায়েত স্তরে প্রকল্প বাস্তবায়নে অনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে সরব জেলা পরিষদ সভাপতি, পাল্টা সাংবাদিক সম্মেলন অগপর। বিক্রমপুর চা বাগানের কর্মী এবং স্কুলের ছাত্রছাত্রীরা সশ্রদ্ধ চিত্তে নমন করলেন বীর বিরসা মুন্ডাকে। এখন আসছি বিস্তারিত সংবাদে। বরাকের লাইফলাইন ৬ নম্বর জাতীয় সড়ক আজ জাতীয় জলপথের রূপ নিয়েছে। তবে এবার বেহালতার মাত্রা ছাড়িয়েছে কালাইন বাজার এলাকায়। এক একটা গর্ত যেন পুকুরের রূপ নিয়েছে। চৌরঙ্গি বাজার, কালাইন বাজার এলাকায় বেহাল সড়কের নরক যন্ত্রণায় ব্যবসা বাণিজ্য লাঠে উঠেছে স্কুল কলেজের পড়াশোনা। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে আসা যাওয়া দুষ্কর হয়ে পড়েছে। পাইকান, লক্ষ্মীছাড়া, মালিডহরের সড়কে পাথর ফেলে কিছুটা গর্ত ভরাট হলেও এবার মারাত্মক আকার নিয়েছে কালাইন বাজার এলাকা। সড়কের উপর এক একটি গর্ত যেন এক একটি পুকুর। এই গর্তগুলোতে যানবাহন ফেঁসে দিনের পর দিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকে বরাকসহ ত্রিপুরা, মণিপুর রাজ্যে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে রয়েছে প্রাণহানির আশঙ্কা। এরই মধ্যে মৃত্যুর ঝুঁকি নিয়ে কোনো ক্রমে পণ্যবাহী ট্রাক বা সুপার বাস সহ ছোট যানবাহনগুলি চলাচল করছে। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বরাক ব্রহ্মপুত্র যোগাযোগ ব্যবস্থা। জাতীয় সড়কের মতো একটি ব্যস্ততম সড়ক এভাবে মৃত্যু ফাঁদে রূপান্তরিত হয়ে যাওয়ায় কুম্ভনিদ্রায় উন্নয়নের স্লোগানধারী মন্ত্রী ও বিধায়করা ঠিক তেমনি নীরব দর্শকের ভূমিকায় কাছাড় জেলা প্রশাসন। মঙ্গলবার কালাইন ব্লকের সংবর্ধনা সভা শেষে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে জাতীয় সড়কের এই বেহাল দশা নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে বিধায়ক জানান, এতিয়া ২৮ কোটি মান চেংচন হৈছে, মেইনটেনেন্সৰ এটা চেংচন হৈছে ২৮ কোটি, টেণ্ডাৰ হৈ গৈছে, এৱাৰ্ডো হৈ গৈছে। মোৰ লাগিছে যে এতিয়াতো আৰু কাম কৰা নাযায়, অন্ততঃ ২ মাহ লাগিব, ২ মাহৰ ভিতৰত কামটো ষ্টাৰ্ট হ'ব। বৰষুণৰ কাৰণে কাম নহ'ব নেকি? এতিয়া বৰষুণৰ কাৰণে কেনেকৈ কাম হ'ব? ইজ ইট পচিবল? কিন্তু তথাপি আমি যোগাযোগত আছোঁ আৰু অন্ততঃ বৰডাল পেলাই কেনে অন্ততঃ যাতে মটৰেবল কৰি কেনে ৰাখিব পাৰি। ইটো এটা আছে 28 কৰ'ৰ্ছৰ। আৰু এটা মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ লগত মোৰ কথা হৈছে যে আপোনাৰ মালিডুৰৰ পৰা বদৰপুৰলৈ যাতে একদম ঢালাই কৰি কেনে ছাইডত লাইটিং দি কেনে একদম বঢ়িয়া এটা ইনষ্টিটিউট বনি আছে। মোৰ লাগিছে যে এই কামটো হোৱাৰ পৰা সিটো হ'লে আৰু এইটো মানে এটা গেম চেঞ্জিং এটা হেৰি হ'ব আৰু দেখিবলৈ এটা দুনিয়া এটা হেৰি হ'ব। মই ইতিমধ্যে পাইছোঁ, মই বিধানসভাতে বস্তুখিনি ক'ম, যদি কোনোবা কৰিছে তাৰ বিৰুদ্ধে যে কৰিছে মানে ৰাস্তাৰ গুণগত মানটো ইমান বেয়া হ'ব নোৱাৰে। ১৫ কোটিৰ কাম ১ বছৰ আগতে হৈছে, ১ বছৰ পিছতে ৰাস্তাখিনি ভাঙি চাঙি গৈছে আৰু নিশ্চয় তাৰ মাজতে দুৰ্নীতি হৈছে। কামত কোন কোম্পানী কৰিছে, কি কৰিছে, মই নিশ্চয় মাননীয় মুখ্যমন্ত্ৰীক লিখিতভাৱে মই জনাম বাৰু, যাতে সিহঁতৰ ওপৰত যাতে ব্যৱস্থা হয়। আৰু মেইন ফ'কাছ থাকিব আমাৰ এই ২৮ কোটিৰ কাম, ইটো যাতে গুণগত মান ভাল হয় যাতে। আৰু মই আপোনাক জনাবলৈ খুচি হৈছোঁ যে কালাইনৰ পৰা শিলচাৰলৈ, কাৰ্গিল পইণ্টলৈ এইটো 4 লেন কৰাৰ কাৰণে আমি এটা প্ৰপ'জেল দিছোঁ, প্ৰিলিমিনাৰী ষ্টেজত আছে। কেন্দ্রীয় সরকার লিগ্যাল মেট্রোলজি কাঠামোর অধীনে ভোজ্য তেলের জন্য আদর্শ প্যাকেটের আকার চালু করেছে। এর ফলে বাজারে আরও বেশি স্বচ্ছতা এবং অভিন্নতা আনবে। উপভোক্তা বিষয়ক বিভাগ এই কাঠামোর অধীনে ভোজ্য তেল ও চর্বির জন্য মোট পরিমাণ এবং আদর্শ প্যাকেটের আকার নির্ধারণকারী স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি সংশোধন করেছে। দেখুন সবিশেষ। মঙ্গলবার শিলচরের শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এক সাংবাদিক সম্মেলনে একথা জানান ১.৫ বছরের লড়াই করে সাড়া পেয়েছে শিলচর ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন। গত ৫ জুন আইনি পরিমাপ কাঠামোর অধীনে ভোজ্য তেলের জন্য আদর্শ প্যাকেটের আকার নির্ধারণ করল ভোক্তা বিষয়ক বিভাগ।
উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রক জানিয়েছে যে সংশোধিত নিয়ম অনুসারে পাম তেল, পামোলিন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, চীনাবাদাম তেল, তিলের তেল, রাইস ব্র্যান্ড তেল, তুলা বীজ তেল ও ভুট্টার তেল সহ প্রধান ভোজ্য তেলগুলির জন্য আদর্শ প্যাকেটের আকার নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত প্যাকেটের আকারগুলো হলো 200 মিলি, 500 মিলি প্রতি কেজিতে, 1 লিটার, 2 লিটার, প্রতি 3 লিটার, 4 লিটার, 5 লিটার, 15 লিটার এবং প্রতি কেজিতে 20 লিটার। এই ক্ষেত্রে 3 মাসের একটি রূপান্তরকালীন সময় দেওয়া হয়েছে। তিনি জানান, দেশের কয়েকটি প্রতিষ্ঠান আদানি, পতঞ্জলি, ইমামি ও রিলায়েন্স ইত্যাদি প্রতিষ্ঠান ভোজ্য তেলের প্যাকেটে গরমিল করে আসছিল। এই ক্ষেত্রে গ্রাহকদের ঠকানো হয়েছিল। কোম্পানিগুলো বিভিন্নভাবে ঠকানোর জন্য কৌশল অবলম্বন করেছিল। দেশের অন্যান্য সংগঠনের সঙ্গে শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। একটা নোটিফিকেশন দিয়েছেন যে শিডিউল 2টা উল্টে করা আছে, ওটা রিইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। এখন ওদেরকে ওই স্ট্যান্ডার্ড ওয়েমেন্ট অ্যাজ পার গভর্নমেন্ট রুল দিতে লাগবে। এটার মধ্যে একটা 6 নম্বর পয়েন্টে লেখা আছে, আমরা আমি তো আন্ডারলাইন করে দিয়েছি, এটা আমি পড়ে শোনাচ্ছি আপনার। ম্যানুফ্যাকচারার, packers and importers may adopt these prescribed pack sizes immediately. এখন গভর্নমেন্ট বলছে ইমিডিয়েটলি, আর আমাদের কাছে যে মালগুলো থাকে এই ট্রানজিশনাল ক্লিয়ারেন্সের জন্য আমাদেরকে 90 ডেজ টাইম দেওয়া আছে। কিন্তু আমাদের আরেকটা লড়াইয়ের জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে। কিভাবে? আগস্ট মানে এখন জুন, জুলাই, আগস্টের সৌদা মানে বার্গেনিং এখন চলছে আন্ডারওয়েটে বার্গেনিং চলছে। এখন আমাদের কথা হলো, আমরা যদি আগস্টে যদি বার্গেন নেই, আমার কাছে মাল আসবে, আমি 90 ডেজ ওয়েট করি, এটা তো ফলো করতে পারবো না। তো আবার আমরা একটা মানে গভর্নমেন্ট কিন্তু লিখেছে ইমিডিয়েটলি, আর ট্রানজিশন দিয়েছে 90 ডেজ। তো যারা মেগা মানে ধরুন আদানি আছে, ইমামি আছে, পতঞ্জলি আছে, মেগা ইম্পোর্টার, মেগা প্যাকেটার, ওদের কিন্তু কোনো পাত্তাই দিচ্ছে না গভর্নমেন্টের এই অর্ডারে। ওরা আগস্টের মাল এখনো বিক্রি করছে অ্যাডভান্স। তো আমাদের আপনাদের থ্রুতে যাতে মানে আমরা সমস্ত চিফ মিনিস্টার নর্থ ইস্টের সবাইকে দিয়েছি, प्राइम मिनिस्टर के दिएছি এবং আমরা एक्नॉलेज করা আছে। असम में प्रोड्यूस खेती जो है बहुत लिमिटेड है। असम में हर आइटम बाहर से आता है। इस बाहर से आता है तो हमें बाहर से जो माल परचेज करना पड़ता है। अभी पिछले 1-1.5 महीने से ट्रांसपोर्टेशन बहुत ज्यादा बढ़ रहा है, इसकी भी वजह हो सकती है। दूसरे में नॉर्मल चावल जो है, परमल चावल जिसको हम लोग बोलते हैं, उसकी कोई आज भी रेट नहीं खुली है। गवर्नमेंट अपने OMG जो गवर्नमेंट का एक सेल है, एफसी का, उस सेल से देते हैं, तो 20-31 रुपए में रिटेल में मिलता होगा, 33 रुपए रिटेल में मिलता होगा। अब कोई ब्रांड के पीछे भागता है, किसी को डबल ग्रेड चावल ही चाहिए, ज्वार खाना है, उसकी ब्रांड के पीछे अलग बात है। बाकी आप नॉर्मल चावल जो भी आदमी 30 से 35 के बीच में चावल मिलता है। अब बीपीटी किसी को भी, मुझे तो अरब बीटीपी चाहिए, मुझे तो गैस बीपीटी चाहिए, कुछ ऐसा चाहिए, ब्रांड ही चाहिए। उस ब्रांड के बारे में हम इस बारे में नहीं बोल सकते, लेकिन कुछ जो परसेंटेज जो रेट बढ़ा है उसका ट्रांसपोर्टेशन का वजह। आज जैसे ट्रांसपोर्टेशन जैसे हमारे कहीं से भी लग रहा था, कहीं से हम पीछे से माल मंगाते, सपोज 200 रुपया था, वह 250 रुपया पहुंच गया है। आने वाली टाइम में और भी ट्रांसपोर्टेशन बढ़ सकता है। ये तो हमारे रेलवे में माल आ रहा है, बोल के माल की अवेलेबिलिटी है और उनका कोई रेट का हमारे बराक वैली में इफेक्ट अभी तक इतना नहीं हुआ जितना दूसरी जगह बराक रिटेल मार्केट। मैं ये वादे के आपको एकदम गद्दे की चोट बोल सकता हूँ, बराक वैली का रिटेल मार्केट, हमारा फाटिक बाजार का रिटेल मार्केट चेक कर लीजिए, गुवाहाटी का फैंसी बाजार रिटेल मार्केट चेक कर लीजिए, आपको शिलचर का रेट कम मिलेगा ज्यादा। ये गद्दे की चोट। মা এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে সন্তানের নিরাপত্তা, স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়। কিন্তু সেই মায়ের স্নেহ থেকে যদি বঞ্চিত হয় 3টি অবুঝ শিশু, তাহলে তাদের জীবনের শূন্যতা কতটা গভীর হতে পারে তারই এক করুণ চিত্র ফুটে উঠেছে ছোট দুধপাতির সুভাষনগর এলাকার একটি পরিবারে। দেখুন সবিশেষ। এলাকার বাসিন্দা নৃপেন্দ্র সরকারের স্ত্রী অনিমা রানী সরকার প্রায় 2 বছর আগে 3টি ছোট সন্তান এবং অসুস্থ শাশুড়িকে বাড়িতে রেখে অন্য এক পুরুষের সঙ্গে চলে যান। এরপর থেকে নৃপেন্দ্র সেই কন্যা ও 2 পুত্র সন্তানকে নিয়ে একাই সংগ্রাম করে চলেছেন। নৃপেন্দ্রের দাবি, পিতৃমাতৃহীন অনিমাকে ভালোবেসে প্রায় 13 বছর আগে বিয়ে করেছিলেন তিনি। সুখে দুঃখে গড়ে উঠেছিল সংসার, আর এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন নৃপেন্দ্র। তিনি অভিযোগ করে জানান, স্ত্রী নিখোঁজ হওয়ার পর মালগ্রাম পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলেও অভিযোগ গ্রহণ করা হয়নি।
ফলে আইনের দ্বারেও আশানুরূপ সাহায্য পাননি তিনি। বর্তমানে 3টি অবুঝ শিশুর মা বাবা দুজনেরই ভূমিকা পালন করতে হচ্ছে নৃপেন্দ্রকে। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায় যখন শিশুরা মায়ের কথা জানতে চায়, মা কবে আসবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অসহায় পিতার চোখ ভিজে ওঠে। সমাজের অনেকের প্রশ্ন, স্বামী স্ত্রীর সম্পর্কে মতবিরোধ থাকতেই পারে, সংসার ভেঙেও যেতে পারে, কিন্তু একজন মায়ের কাছে কি তার সন্তানদের চেয়ে বড় আর কিছু হতে পারে? যে সন্তানদের 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, তাদের মুখের দিকে একবারও কি ফিরে তাকানোর প্রয়োজন অনুভব করেন না তিনি? মায়ের অনুপস্থিতিতে এই 3 শিশুর চোখে জমে থাকা অপেক্ষা আর এক অসহায় পিতার নীরব কান্না যেন সমাজের বিবেককে প্রশ্ন ছুড়ে দিচ্ছে। মাতৃত্ব কি শুধুই একটি শব্দ, নাকি সন্তানের প্রতি আজীবনের এক অটুট দায়বদ্ধতা? নৃপেন্দ্র সরকার, বাড়ি হয়েছে ছোট দুধপাতিল 4 নম্বর ওয়ার্ড। দেখুন, প্রথম তো আমরা লাভ ম্যারেজ বিয়া করছি। লাভ ম্যারেজ বিয়া হওয়ার পরে 1 বছর খুব সুন্দর বালাবি চলছে। পরে যে তারা মার লগে কালেকশন হয়েছে, আওয়ার যাওয়া হওয়ার, এরপর থেকে কোনো সময় কাজও যায়, টাকা পয়সা লইয়া তারা যায় গিয়া 2 দিন 3 দিন রই যায়, কোনো ফোন নাই, কোনো ইয়ে নাই, কিছু নাই। ওরম করতে 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 তো আমি যাই গিয়া আনি ইয়ে করিয়া, মনে হয় 20-25 বার তারা এরকম গেছে, আমি 20-25 বার এরকম আনছি। এরপরে দেখি মোবাইল বিজি থাকে, তো মোবাইলে ওটা ধরি বাচ্চারার অ্যাকাউন্ট বানাইবার পয়সা উষা দিয়া দিছি শিলচার গিয়া বাচ্চাদের অ্যাকাউন্ট না বানাইয়া ফেসবুক অ্যাকাউন্ট বানাই তারা গেছে। রাত্রে 9টার সময় আইছে। 9টার সময় আওয়ার পরে আমি জিগাইলাম অত লেট কেনে, মোবাইলে ফোন মারলে ফোন ঢুকে না, মোবাইল সুইচ অফ। পরে না তারা ব্যাংক লেট হয়েছে, তাহলে লিঙ্ক নাই ইয়ে করিয়া ও মাতে পরের দিন ওরকম মাত হয়েছে। বললাম পরের দিন আবার যাও, বাচ্চাদের স্কুলে তো অ্যাকাউন্ট বানাই লাগবো। এখন আমি যেতাম না হয়ে তার দায় দরবার করিয়া, বিকাল টাইমে দায় দরবার করিয়া পরের দিন ভোরবেলা নিফাত্তা হওয়ার পরে আমি তো খুব ফোন করলাম তারার মারণ ইয়ে করিয়া আমার গালাগালি করতে ইসে করছে। তারা মায়ও গালাগালি হয়েছে, আমি আর আইতাম না, আমি যাইমুগি, আমি অন্য জায়গাতে হলাম। ও টাকা 50,000 টাকা আসলো, 50,000 টাকা তারার আধার কার্ড, ATM, প্যান কার্ড, ভোটার কার্ড, এটা সব লইয়া গেছে। আমি তো খুব থানাত গেছি। থানাত যাওয়ার পরে থানার একজন ম্যাডাম আসলাম, ম্যাডামে কইছেন তুমি কোর্ট থেকে একটা পিটিশন লেখাই আন। এরপরে কোর্টে গেলাম। কোর্টে গিয়ে তো আমরা তো ওখানটা লাইন হারান জানি না, উকিল দিলাম একজন। উকিলেও কইছেন তোমার তো এখন ডিভোর্স দিতে লাগবো, ডিভোর্স লেটার খরচ লাগবো 10,000 টাকা। পয়সা আমার আছে, পয়সা নাই, আমি কাজকর্ম করতে পারি না, বাচ্চাদের রাখিয়া যেতে পারি না। ও তো এইরকমই রয়ে গেছে। এখন তো চাই আর আমি, তারা তো এখন ইয়ে গেছে, এখন তো আমি চাই আর কিটা, এখন তো আমার চলাফেরা করতে লাগবো, বাচ্চাদের আমার লালন পালন করতে লাগবো, বাচ্চাদের লেখাপড়া করাইতে লাগবো, বাচ্চাদের ভবিষ্যৎ আছে। আমরা 3-4টা মানুষের ভবিষ্যৎ অন্ধকার, কোনো দিকে যাইতে পারি না, বাচ্চাদের রাখিয়া নিজে তো সব কিছু মেনটেন করি। পঞ্চায়েত স্তরে প্রকল্প বাস্তবায়নে অনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতির বিরুদ্ধে এবার খড়গহস্ত হলেন শ্রীভূমি জেলা পরিষদ সভাপতি অনিল কুমার ত্রিপাঠী। সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ সভাপতি স্পষ্ট সুরে উল্লেখ করেন, উন্নয়নমূলক কাজকর্মে অহেতুক রাজনৈতিক হস্তক্ষেপ কোনোভাবে মেনে নেওয়া যাবে না। পঞ্চায়েত আইনের অধীনে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবায় নিয়োজিত আমরা অবিচলিতভাবে কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি এবং উন্নয়ন দৃষ্টিভঙ্গি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জির মিশনকে বাস্তবায়িত করার জন্য আমাদের লক্ষ্য হলো প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েতকে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসা। আমরা স্পষ্টভাবে ঘোষণা করেছি যে আমাদের উন্নয়নমূলক কাজে কোনো ধরনের আয়াচিত রাজনৈতিক হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েতের সচিব, জিআরএস এবং ইঞ্জিনিয়ারদেরকে ধমকি দিয়েছে।
আমরা এই মুহূর্তে তাদের নাম প্রকাশ্য বলতে চাই না, কিন্তু যদি এই ধরনের ধমকি বা হস্তক্ষেপ আবারও ঘটে তাহলে আমরা আইনের যথাযথ পথে এগোবো এবং অপরাধীরা নিজ খরচে তার সমস্ত পরিণতি ভোগ করবে। আমাদের প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েতের উন্নয়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং পরিকল্পনা তৈরি করা হয়েছে। গ্রাম সভা এবং মাধ্যমে আমরা প্রতিটি পঞ্চায়েত ব্যাপকভাবে প্রচারিত গ্রাম সভা আয়োজন করেছি। স্থানীয় সকল নাগরিককে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নিজেদের ওয়ার্ড ও পঞ্চায়েতের উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ দিতে। এদিকে শ্রীভূমি জেলা সভাপতি অনিল কুমার ত্রিপাঠীর এ ধরনের মন্তব্যে ফের সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন অসম গণপরিষদ শ্রীভূমি জেলার কর্মীরা। সাংবাদিকদের সামনে অগপ শ্রীভূমি জেলা সভাপতি মুজাক্কির হোসেন তাফাদার সাফ জানান, শাসক জোট অগপ দলের কোনো নেতা, কর্মী, সমর্থক প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করেন বা পঞ্চায়েত প্রকল্প বাস্তবায়নে অনৈতিক হস্তক্ষেপ করে থাকেন তা আমরা মেনে নেব না। এ ধরনের অনৈতিক কার্যকলাপ কোনোভাবে প্রশ্রয় দেয় না অগপ দল। যদি কেউ বা এ ধরনের অনৈতিক কার্যকলাপে জড়িত থাকেন তারা অগপ দলের কেউই নন। যদি দলের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে থাকেন তাহলে দলীয় সভাপতিকে অবগত করার অনুরোধ জানান তিনি। আজকে সকালে আমার মোবাইলের ফেসবুকে আমি দেখতে পেলাম যে আমাদের শ্রীভূমি জেলা পরিষদের সভাপতি মহাশয় উনি একটি প্রেস মিট করে বলেছেন যে শাসক দলের কর্মী নাকি লিডার হয়ে শাসক দলের নর্থ কর্মী ব্লকের সাউথ কর্মী ব্লকে উনি গিয়ে ওনাদেরকে ধমকি স্বরূপ বলেছেন যে আমাদের মাধ্যমে কাজকর্ম হতে হবে, আরও অনেক কিছু বলেছেন। ওরা কারা তো আমি জানি না এবং উনি তো নাম উল্লেখ করেননি। যদি আমাদের অসম গণপরিষদের কোনো কর্মী বা লিডার হয়ে থাকেন অবশ্যই আমাদের দল থেকে ওকে পানিশমেন্ট দেওয়া হবে এবং আমি নিজে আমাদের অসম গণপরিষদের দলের সভাপতি অতুল বুড়া মহাশয় এবং কার্যকরী সভাপতি কেশব মহন্ত মহাশয় ওনাদেরকে আমি জানিয়ে দেব। নতুন নতুন মন্ত্রিসভা হয়েছে, ওরা কারা এই আমাদের আসলে আমাদের দলের হবেই না আমার মনে হয়। কিন্তু বিগত 5 বছর ধরে আমি জেলা সভাপতি হিসাবে আছি। আজ পর্যন্ত করিমগঞ্জ জেলা শ্রীভূমি জেলায় এ ধরনের কোনো বদনাম হয়নি, কোনো কেউ আমাদের উপরে আঙ্গুলি উঠাতে পারেনি। আমরা বিনা স্বার্থে আমরা দল করছি, আমরা দলকে ভালোবাসি হিসাবে আজ পর্যন্ত আমরা দল করে আসছি। তো ওনাকে আমি জানাচ্ছি যদি এই ধরনের কোনো কুকাণ্ড কর্ম করে কেউ দলের নাম ধরে সরাসরি আমাকে ফোন করে হোক সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে। আমরা এই দলের মাধ্যমে ওনাকে সাংগঠনিক লাইনে ওনার পদক্ষেপ নেব এবং শাস্তিমূলক পদক্ষেপ নেব। বিরসা মুন্ডা ব্রিটিশ উপনিবেশবাদের বিরোধিতা করে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এই বীর আদিবাসী। ঐতিহাসিক মুন্ডা বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন তিনি। নিজেদের জমির মালিকানার দাবিতে শুরু হয় এই বিদ্রোহ। শেষ পর্যন্ত ব্রিটিশের কারাগারে আটক এই আদিবাসী বীর 1900 সালের 9 জুন দিনটিতেই শহীদের মৃত্যুবরণ করেন। বিরসা মেমোরিয়াল সোসাইটির উদ্যোগে আদিবাসী প্রধান চন্দ্রনাথপুর এলাকার বিক্রমপুর চা বাগানের কর্মী এবং স্কুলের ছাত্রছাত্রীরা আজ সশ্রদ্ধ চিত্তে নমন করলেন বীর বিরসা মুন্ডাকে। প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শ্যামলাল কালিন্দী, অজিত কর্মকার, রাজু মুন্ডা, পার্বতী মুন্ডা, মিনা রি প্রমুখ। চলতি বছরের 15 নভেম্বরের মধ্যে বিরসা মুন্ডার পূর্ণাবয়ব প্রতিমূর্তি স্থাপনের দৃঢ় সংকল্প গৃহীত হয়। উল্লেখ্য, ইতিমধ্যে বিক্রমপুর চা বাগান কর্তৃপক্ষ মূর্তি স্থাপনের জন্য জমি বরাদ্দ করেছেন। চন্দ্রনাথপুর গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েতের পক্ষ থেকেও মূর্তি স্থাপনের ক্ষেত্রে যথাযথ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আজ এই যে আমাদের বিরসা মুন্ডা আজকে দেশ আজাদের জন্য আজকে লড়াই সংগ্রাম আজকে করেছিল,
প্রথম স্বাধীনতার আন্দোলন, কিন্তু সেই অবশেষে ইংরেজদের হাতে ধরা পড়ে আজকে সেই শহীদ হয়েছে। আজকে সেই বিরসা মুন্ডা, আজকে তার জন্যতেই আজ বিরসা মুন্ডার মধ্যে আজ এই স্বাধীনতার আজ তার কেউ মূর্তির সেবা করেনি, কিন্তু তার গুণেতেই স্বাধীনতা। কৈলাসহরে রেগার কাজ করার সময় ভেঙে পড়ল মিনি ব্রিজ, মারাত্মক দুর্ঘটনার কবলে 7-8 জন শ্রমিক। রাজ্যে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজ চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল কৈলাসহর। দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ একটি মিনি ব্রিজ আচমকা ভেঙে পড়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়লেন অন্তত 7 থেকে 8 জন রেগা শ্রমিক। আজ কৈলাসহর গৌরনগর ব্লকের অন্তর্গত খাওড়া বিল গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ড এলাকায় এই চাঞ্চল্যকর দুর্ঘটনাটি ঘটেছে। এই আকস্মিক বিপর্যয়ের পর থেকে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেক আগে হয়েছিল, এটা একটু পুরানো হয়ে গেছে ওই জন্য। এখন আজকে যে সমস্যা হয়েছে প্রায় বেলা 2টার সময় এখানে রেগার ফটো উঠাও, এই সময়ে যে 8-10 জন মানুষ এখানে উঠেছিল, ওটার পরে এটা ভাঙ্গিয়া এমন একটা পরিস্থিতি ধরছিল, হঠাৎ ভাঙছে। ভাঙ্গার পরে এখানে কিছু হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের হাত পা ঝুলছে, যাই হোক মানুষ সাহায্য করে আর তুলছে, হসপিটালে পাঠানো হয়েছে। আর যদি ভাগ্যবালা না হইলে আরো যে ভাঙ্গা আর একটা দিত তৈলে আরো অনেক মানুষ হয়তো মারা যায়। এদিকে বাইক টেক যায়নি, সব কিছু যায়, এদিকে প্রায় সহানিক জায়গা আছে, আর প্রচুর মানুষ খেত করে গাড়ি যায়। আচ্ছা, মেম্বারের স্বামী হিসাবে আপনার কি দায়িত্ব আছে মনে করেন, এটা কতটুকু পর্যন্ত ইয়ে করতে পারবেন? এটা তো আমি মনে করি আমরা চেষ্টা করবো, এবং ব্লক ডেভেলপমেন্ট যারা আছে তারাও কাছে আমরা একটা দাবি ধরবো, এটা যাতে পুনরায় নির্মাণ হয় এবং যাতে মানুষ যাতায়াত করতে পারে, মানুষের সুবিধা হয়। আপনার নাম? আমার নাম আকাশ। কত নম্বর ওয়ার্ডের আপনার পঞ্চায়েতের? আমি খাওয়ারাবের 3 নম্বর। পঞ্চায়েতের মাধ্যমে আজ থেকে প্রায় 20 বছর এটা আপনার বাড়ির একমাত্র ব্রিজ আছে? প্রচুর মানুষ যাওয়ার না ওই যে দিকে মানুষ প্রচুর আসা যাওয়া করে আমার বাড়ির সামনে যে ব্রিজটা দিয়া, কিন্তু ওইদিকে মানুষের এলাকার মানুষ সই দেওয়া যায়। আজকে দেখেন ওইখানে রেগার কাজ চলা অবস্থায় মানুষ কয়েকজন ফুলের উপরে উঠতে ফুলটা ভাঙ্গিয়া পড়ে গেছে। তখন মানুষের ভীষণ অসুবিধা হইতে আছে এবং আমাদের তো অসুবিধা ওরই, কিন্তু এটা আমার আবেদন মাননীয় পঞ্চায়েতের কাছে এবং মাননীয় বিডিওর কাছে, যেহেতু আমার এই ফুলটা আবার পুনরায় যাতে এই ফুলটা খরিদ দেওয়া হয় এবং মানুষের উপকারের জন্য এটা করার লাগে আমি আবেদন রাখছি। বর্তমান অবস্থা চলাচল লাগে কি করছেন? ওখানে হয়তো ছোট করে একটা সাবুয়া সবাই মানুষের সাহায্য করে, মানে বাসের সাক্ষী দিচ্ছেন? বাসের সাবুয়াটা ছোট করে বানিয়ে দিচ্ছে মানুষের। রাজ্য সরকার ঢাকঢোল পিটিয়ে শিক্ষার উন্নয়নের লক্ষ্যে কোটি কোটি অর্থ ব্যয় করছে। বিদ্যালয়গুলোর পরিকাঠামো উন্নয়ন, শিক্ষক নিয়োগ, ছাত্রছাত্রীদের বই, খাতা, ইউনিফর্ম, মধ্যাহ্নভোজন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করতে দিবারাত্র কাজ করে চলেছে সরকার, কিন্তু বাস্তব চিত্রটি উল্টো। এমন একটি চিত্র মঙ্গলবার বরখোলা গার্লস এমই স্কুলের চাঞ্চল্যকর চিত্র কাছাড় জেলার বরখোলা বিধানসভা সমষ্টির অন্তর্গত শালচাপড়া শিক্ষাখণ্ডের অধীন বরখোলা জিপিতে অনেক পুরনো নাম ডাক থাকা গার্লস এমই স্কুল দীর্ঘদিন ধরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। প্রশ্ন উঠছে, বিদ্যালয়ে নথিপত্র অনুযায়ী মাত্র 2 জন ছাত্রী রয়েছে। সেই 2 ছাত্রীর জন্য কর্মরত রয়েছেন 3 জন শিক্ষক, রয়েছে 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, পাশাপাশি মধ্যাহ্নভোজন প্রকল্পের জন্য রয়েছে 2 জন রাঁধুনি, বই, খাতা, ইউনিফর্ম ও অন্যান্য সরকারি সুবিধাও বরাদ্দ হচ্ছে নিয়মিত। কিন্তু অবাক হওয়ার বিষয়, বিদ্যালয়ে ওই 2 ছাত্রীর উপস্থিতিও নিয়মিত দেখা যায় না, মাসে 6 মাসে একবার। তাহলে প্রশ্ন উঠছে, বিদ্যালয়ে প্রকৃতপক্ষে পাঠদান কতটা হচ্ছে? সরকারি অর্থের যথাযথ ব্যবহার হচ্ছে কি? দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের নজরে বিষয়টি কেন আসেনি? জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পর্যবেক্ষণ ব্যবস্থা কোথায়? এর পেছনে কি কোনো প্রশাসনিক গাফিলতি নাকি অন্য কোনো রহস্য রয়েছে? স্টুডেন্ট 2 জন আছে, কিন্তু তারা তো রেগুলার আয় না, মিসিং করে। গার্জিয়ানরাও তো কনসাস নাই, জনে ফোন করলেও তারা দেই আর দিন বলিয়া কয় আর কি। স্টুডেন্টদের সমস্ত স্কুল বর্তমানে চলে। স্টুডেন্ট এরা কোন ক্লাসের? এরা 7, একজন 7 এর, একজন 8 এর। আপনার নাম? আমার নাম শেরবিদ্দিন লস্কর। আপনি কোন পদে আছেন? আমি HM পোস্ট আছি। টোটাল কতজন স্টাফ? স্টুডেন্ট তো 3 জন স্টাফ, একজন অ্যাটাচমেন্টে আছে, গ্রেড 4 দিয়ে আছে 4 জন। কিচেনের স্টাফ? কিচেন স্টাফ 2 জন। মিড ডে মিল পাইনি? পায়। এখন তো নাই, এর আগে তো কন্টিনিউ চলিয়ে গেছে, ডেইলি জব রাইস। তো যে 2 জন ছাত্রী আছে এরা কি কারণে স্কুলে আয় না? তখন দেখুন দাদা, পরিবেশগুলো মানে তারা তো একদম দিনমজুর জবরা, এরপরে বাচ্চাগুলো তারা অনেক সময় নিয়ে খাই লাগাইতে নিয়ে, যেমন ফাট থেকে লাগাই আনা বা
ছাগল আছে, ছাগলগুলা গরুগুলা নিয়ে পাড়া চড়াইব, ইয়ে করবো। পড়াশোনা করে তারা কোনো এমন গুরুত্ব নাই। এক নম্বর আর স্কুলের পরিবেশের দুই বাচ্চা হিসাবে স্বাভাবিক কম আইব। বাচ্চা বেশি হইলে অটোমেটিক একটা আইবার লাগে একটা উদ্যোগ থাকে বাচ্চার মধ্যে, স্টুডেন্টের মধ্যে। এই জোটা তো নাই বর্তমানে। বাই ফোন মোবাইল টেলিফোনে তারা লোকে কন্টিনিউ যোগাযোগ করা হয়। ও রিসেন্ট আজটা কিংবা সপ্তাহে আগে যোগাযোগ করছি। তো তারাও তো আইব হইয়া থাকবে, দেন না কোনো সময় দেয় হইয়া দেয়, কোনো সময় ঠিক করে দেয় না, কোনো সময় আগে দিচ্ছে বা ইয়ে করছে। বর্তমানে তো অবস্থা খুবই কাজী বা এরিয়া থেকেও আমরা কোনো স্টুডেন্ট দেন না। যে বাচ্চাগুলা পাস করে এলপিটা 6-এ 5-এ ওইগুলা তো ডাইরেক্ট টাকা দিছে দিয়ে অ্যাডমিশন দিলে। বা এখানে টানোয়ারুল মাদ্রাসা আছে, হাই স্কুলে গেছে, এটা তো যাই গিয়া তারা ডাইরেক্ট 6-এ ভর্তি হয়ে গেল। আপ টু আপনার ক্লাস 12 পর্যন্ত পড়ি রেখে বা 10 পর্যন্ত পড়িয়ে দিয়েছে, তখন পারলো আগেই এই জন্য আবার অ্যাডমিশনও দেন না দিয়ে কিনো দিয়ে। এটা একটা মেজর প্রবলেম। এটাও মানে স্কুল লেফসের একটা বিরাট এটা একটা মেজর প্রবলেম, বার্নিং প্রবলেম কথা। এটা তো ধরো আইসো দীর্ঘদিনকেই চলে, কিন্তু অতদিন তো চলছে, অতদিন চলিয়ে গেছে। কিন্তু বর্তমানে পশ্চিমিতালিয়া কয়েকবার আমরা পাবলিকের লোকে মিটিং করেছি, 3টা মিটিং হয়েছে। একটা স্কুলের মধ্যে হয়েছে এরিয়ার ওয়েল উইশার এডুকেশনিস্ট হইয়া, একটা আমার অজিত গার্জেন সেটের সম্পাদক তার সেটও হয়েছে। প্রচুর মানুষ জমিয়া মিটিং হয়েছে, স্টাফে গিয়ে আমরা যার যারি ডিফেন্সটা ক্লিয়ার করছি বা কীভাবে সলিউশন করা যায়। কারণ তারা তো মিটিং করছে, কিন্তু তারা তো কোনো স্টুডেন্ট সাপ্লাই দিছে না, জাস্ট মিটিংও করছে। এরপরে পুরো 3rd মিটিং হয়েছে রাজাজিসি। আমার শিকদার প্রিন্সিপাল আসলো, তাই এক্স প্রিন্সিপাল তাই ডিসাইড করছে মিটিং দিয়ে করিয়া ডিসাইড করিয়া তো সেম ওল ওয়েল উইশার জমিয়া এডুকেশনিস্ট জমিয়া মিটিং করছে, কিন্তু স্টুডেন্ট তো একজনও দিছে না বা এরা অ্যাডমিশনের একটা ব্যবস্থা করা হোক, এটাও কিন্তু সলিউশন হয়েছে। সব্যসাচী দত্তকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গেল বিধাননগর পুলিশ, আজই আদালতে পেশ। গতকাল গ্রেফতার হওয়ার পর আজ তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে মেডিকেল পরীক্ষার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় বিধাননগর পুলিশ। সকালেই কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে হাসপাতালে আনা হয়। সেখানে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তকে আদালতে পেশ করার আগে নিয়ম অনুযায়ী মেডিকেল পরীক্ষা করানো হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ সব্যসাচী দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। পুলিশের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018-এ বের করিয়ে দেওয়ার জন্য। প্রতিহিংসার রাজনীতি চলছে হ্যাঁ নিশ্চয়ই। আপনি তো একসময় বিজেপিতে ছিলেন, আপনি তো একসময় বিজেপি জয়েন করেছেন। দাদা গ্রেফতার করা হলো, কি বলবেন সভ্যদা? পুরোপুরি ফলস দাদা বলুন। এবং হিন্দি দাদা গেটটা লাগাও না, দাদা গেটটা লাগা। পুরোপুরি ফলস। গেটটা লেগে যাবে। কেন 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 সভ্যদা কেন? 2018 সালে কাকে থ্রেট করেছি বলেছে। 1 কোটি টাকা তোলাবাজির অভিযোগ বলছে। অভিযোগ তো যে কেউ করতে পারে, 1 কোটি কেন 100 কোটিও বলতে পারে। সে 1 টাকাও দিয়েছে যদি প্রমাণ করাতে পারে, আমাকে ফাঁসি কাটে তুলে দিক। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।